ক্লাসে লাবিবাকে না দেখতে পেয়ে শারমিনকে জিজ্ঞাসা করে, দুষ্টু পুতুল আসেনি কেন? তুমি এলে অথচ ও আসেনি। স্যার, লাবু তো নাক ডেকে ঘুমোচ্ছে। এত ডাকলাম তবুও উঠল না। দুষ্টু পুতুল কি নাক ডাকে? জানতাম না তো। না মানে স্যার কথার কথা। স্যার, মেয়েদের স্টাডি ট্যুরের চাঁদাটা আমার কাছে রাখছি। তোলা শেষ হলে আপনাকে জমা করে দিব। দুষ্টু পুতুলের নামটা দিয়ে দিও। কিন্তু স্যার, ও তো বলল যাবে না। ওর আব্বু যেতে দিবে না। চাঁদা জমা দেয়নি। আমি আছি তো। হু। নাম অ্যাড করে দিও। হোস্টেলে এসে শারমিন ডাইরেক্ট লাবিবার কাছে যায়। দুপুরের কড়া রোদের মাঝে বসে থাকতে দেখে রাগ উঠে যায় শারমিনের। সামনে টুল রেখে বসে লাবিবার মুখটা নিজের দিকে টেনে নিয়ে বলে, আমি যা প্রশ্ন করব ঠিকঠাক উত্তর দিবি। প্রিন্সিপালের সাথে তোর কিসের সম্পর্ক? তোরা আগের থেকে চেনা জানা দেখেই বোঝা যায়। এখন তোর কি হয় বল? লাবিবা পা দুটো গুটিয়ে নিয়ে কুল মুডে বলে, স্যার হয়। আগে পড়তাম স্যারের কাছে। পাশাপাশি গ্রাম। স্যারের আব্বু এমপি। আমার আব্বু চেয়ারম্যান। সেই দিক থেকে খুব ভাবছিল দুজনের রাজনীতি বিষয়ক। রেজাল্ট খারাপ করেছিলাম, সেই জন্য কিছুদিন পড়িয়েছে। তাই চেনা জানা। আমি এটা মেনে নিতে পারলাম না। তাই বলে এত পসেসিভ? স্টাডি ট্যুরে তোর নাম ও দিয়ে দিয়েছে। তোর চাঁদাটাও দিবে। বড়লোক মানুষ কয়েক হাজার টাকা স্টুডেন্টের জন্য দিতেই পারে। এই আর এমন কি? এখন দেখি আজকে কি কি নোট করেছিস। শারমিনের হাত ছাড়িয়ে ব্যাগ নিতেই শারমিন হাত ধরে ফেলে, কিরে তোর হাত এত গরম কেন? কপালে গলায় হাত দিয়ে বলে, দোস্ত তোর তো জ্বর। এর জন্যই এইভাবে ঘুমুচ্ছিলি? কখন থেকে জ্বর? রাত থেকে। মেপেছিস? মাপবি না জানি। দাঁড়া, থার্মোমিটার নিয়ে আসছি। শারমিন থার্মোমিটার এনে মুখে ঢুকিয়ে দেয়। একটু পর বের করে ঝাঁকাতে থাকে। লাবিবা বিরক্তি নিয়ে বলে, হুস হুস। ঝাঁকাচ্ছিস কেন? জ্বরটাও মাপতে পারিস না? তরে এর জন্য তোর ক্রাস লাইক দেয় না। হাত থেকে কেড়ে নিয়ে দু চোখে সূক্ষ্ম চাহনি দিয়ে দেখে। শারমিন জিজ্ঞাসা করে, কত জ্বর? 101-এর উপর হব 2। আচ্ছা দোস্ত, কত ডিগ্রি হলে মানুষ দাঁতে দাঁত লেগে মাথায় রক্ত উঠে মারা যায়? 105-এর উপর হতে হয়। চল তোর মাথায় একটু পানি দিয়ে দেই। গোছল করব। তুই রুমে যা। বাথরুমে এসে শাওয়ার অন করে দেয় লাবিবা। নিচে বসে চোখ বন্ধ করে ভিজতে থাকে। রাতে তানভীরের ফোনে কল আসে 10টা নাগাদ। হোস্টেল থেকে ফোন দেখে রিসিভ করতেই ময়নুল মামা বলে, আসসালামু আলাইকুম স্যার। আমি ময়নুল। স্যার, হোস্টেলে একজন মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে নিয়ে যেতে হবে। মেটটন আছে, হোস্টেল সুপারভাইজার ম্যাডাম ও আসছে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। আপনাকে জানালাম। ওহ, কোনোয়ারের? কি হয়েছে হঠাৎ? কাল থেকেই নাকি ফিভার? আজকে অনেক বেড়ে গেছে। 3rd ইয়ারে পড়ে। এলিজা নাম মেয়েটার। কি ফিভার মানে? আমাকে জানানো হয়নি কেন এখনো? হোস্টেলেই রাখো, আমি আসছি। গাড়ির চাবি নিয়ে বেরোতে নিলে মিররে দেখে সে উদাম গায়ে একটা ট্রাউজার প্যান্ট পরা। আবার ঘুরে এসে একটা জ্যাকেট গায়ে দিয়েই বেরিয়ে পড়ে। 5 মিনিটের ড্রাইভিং রোড 2 মিনিটেই চলে এসেছে। কিভাবে এসেছে সে নিজেও জানে না।
মাথা পুরো হিম হয়ে আসছে। গাড়ি থেকে নেমেই ময়নুলকে বলে রুম নাম্বার 304 স্যার। 1 সেকেন্ড না দাঁড়িয়ে উপরে উঠতে থাকে। ময়নুল কিছু বলতেই পারে না। আজ পর্যন্ত যত যা হয়েছে সব নিচ তালায়। 2 তালায় পর্যন্ত উঠেনি কেউ কখনো। ময়নুল নিজেও জানে না উপর তালায় কি আছে। মেয়ে মহলে মেয়েদেরই রাজত্ব। নতুন প্রিন্সিপাল সুন্দরভাবে 3 তালায় উঠে যাচ্ছে। পিছু পিছু ময়নুল আর আসার সাহস পায়নি। তানভীর রুমের সামনে যেতেই দেখে বিরাট ভিড়। গার্লস, লেট ইট অল গো। মেয়েরা প্রিন্সিপালকে দেখে লজ্জা পেয়ে যায়। কেউ কেউ নাইট ড্রেস বা কেউ কেউ ওড়না ছাড়াও রয়েছে। সেদিকে কি তানভীরের নজর কখনো পড়ছে বা পড়বে বলেও সন্দেহ। তার সমস্ত সুনজর কুনজর তার পুতুল বউয়ের উপর। মেয়েরা সরতেই ভিতরে ঢুকে পড়ে। বিছানার সারাদিক টেডি দিয়ে ভরা আর মাঝখানে লাবিবা শুয়ে আছে। শরীর কাঁপছে তার। কপালে জলপট্টি দেখে আরো রেগে যায়। মেয়েদের দিকে তাকিয়ে বলে এখানে কি বালতি নেই? মাথায় পানি না ঢেলে জলপট্টি কেন দেওয়া হচ্ছে? মেটটন বলে স্যার পানি দেওয়া হয়েছে এতক্ষণ। এই মাত্রই জলপট্টি দেওয়া হল। দেখেন চুল ভেজা। কম্বল সরিয়ে বিছানার সাইড থেকে উড়না নিয়ে পেঁচিয়ে কোলে তুলে নেয় তানভীর। শারমিনের দিকে তাকিয়ে বলে শারমিন চলো। আর কাউকে আসতে হবে না। আমি হসপিটালে নিয়ে যাচ্ছি। লাবিবাকে নিয়ে নিচে চলে আসে। এদিকে লাবিবার গায়ের উত্তাপে তানভীরের গা পুড়ে যাচ্ছে। লাবিবাকে পেছনে সিটে বসিয়ে মেটটনকে বলে ওর বাসায় যেন ফোন না করা হয়। সুস্থ হলে পরে জানানো যাবে। হসপিটালে ভর্তি করিয়ে দেয় লাবিবাকে। লাবিবা জ্বরের ঘোরে শুরু সার সার করতে থাকে। তানভীর এক পাও নড়ে না লাবিবাকে ছেড়ে। ডক্টর জ্বর কমার জন্য ইনজেকশন পোস্ট করে। জ্বর কমে আসলে স্যালাইন পোস্ট করে। খাওয়া দাওয়া ঠিকমতো করে না জন্য শরীর অতিমাত্রায় দুর্বল। সারারাত শারমিন আর তানভীর লাবিবার পাশে জেগেছিল। তানভীর তাকিয়েছিল লাবিবার দিকে আর শারমিন ওদের দুজনের দিকে। স্যার হয়ে স্টুডেন্টদের জন্য এমন করবে অবিশ্বাস্য ব্যাপার। সকালবেলা লাবিবার ঘুম ভাঙলে আস্তে আস্তে চোখ খুলে দেখে তানভীর পাশে বসে লাবিবার দিকেই তাকিয়ে আছে। 2 চোখ ঘুমের কারণে লাল হয়ে আছে। লাবিবা আস্তে করে হাত উঠায় তানভীরের দিকে। তানভীর হাত ধরে। লাবিবা তানভীরের গালে হাত ছুঁয়ে ধরে রাখে। তানভীর সেই হাতে চুমু দিয়ে বলে ঠিক আছো? লাবিবা মাথা নাড়ায়। সে তো ঠিক আছে এখন। কিন্তু তানভীর যে ঠিক নেই সেটা ভালোই বুঝতে পেরেছে। এদিকে শারমিন অবাকের চরম পর্যায়ে গিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তানভীরকে তার দিকে ফিরতে দেখেই চোখ টুপ করে বন্ধ করে নেয়। তার মাথা ঘুরছে সামনে দুজনকে দেখে। চোখ বন্ধ রেখেই বলে আমি বাড়ি যাব। এক্ষুনি যাব। তানভীর আচ্ছা যাও বলার সাথে সাথে বেরিয়ে যায়। ডক্টর কেবিনে ঢুকে বলে গুড মর্নিং কিউটি। ঘুম কেমন হলো? তানভীর মুচকি হেসে বলে গুড মর্নিং ডক্টর। ঘুমিয়েছে। একটু আগে জাগল। এখন ঠিক আছে। গুড। তো হাতের ক্যানেলাটা খোলা যাক। লাবিবা চমকে উঠে। ক্যানেলা কোথায় ক্যানেলা? হাতের দিকে তাকিয়ে দেয় এক চিৎকার আম্মুনি আমার হাতে সুচ ঢুকু ঢুকু। ইয়া বড় উমম। তানভীর মুখ চেপে ধরেছে ইতিমধ্যে।
ডক্টরকে বলতেই ডক্টর তাড়াতাড়ি করে ক্যানালাটা খুলে দেয়। তাড়াহুড়োতে লাবিবা একটু বেশ ব্যথাই পায়। ডক্টর চলে গেলে লাবিবা হাত দেখছে আর কাঁদছে। তানভীর নিজেও হাত ছোঁয়াচ্ছে আর বলছে কিচ্ছু হয়নি দুষ্টু পুতুল, একটুই তো ব্যথা, প্লিজ সহ্য করে নাও। তুমি তো খুলতে দিতে না, তাই তাড়াতাড়ি খুলতে বলেছি আমি। আপনি খুব খারাপ। আচ্ছা আমি খারাপ, তুমি তো ভালো। ফিভার বাঁধালে কেন? বৃষ্টিতে কেন ভিজেছ তুমি? লাবিবা কথা বলে না, পা গুটিয়ে বালিশে হেলান দিয়ে বসে পড়ে। তানভীর ও লাবিবার পাশে গিয়ে বসে পড়ে। লাবিবার দিকে তাকিয়ে থেকে বলে মম আসছে তোমাকে দেখতে। কাকা কাকিকে জানায়নি, ফোন দিয়েছিল বারবার, একবার কথা বলে নিতে পারো। আর কাল পর্যন্ত হসপিটালে থাকছ, কিছু এনে দিব খাওয়ার জন্য? লাবিবা আঙুল কামড়াতে কামড়াতে বলে আপনি রাতে আমার কাছে ছিলেন, আপনার বিলাতি বধূ জানে? উনি খুব সুন্দর প্রাণোচ্ছল দেখলাম, তার সাথে এমনটা করবেন না প্লিজ। কত সুন্দর আপনাকে ভালোবেসে খাওয়াচ্ছিল, যা সন্দেহ করেছিলাম তাই ঠিক। আর তার জন্য তুমি বৃষ্টিতে ভিজে ফিভারকে ওয়েলকাম করলে। থাপ্পড় চিনো থাপ্পড়? বেদ্যপ মেয়ে। এইটা আমার ফ্রেন্ড, বিডিতে আসছিল তাই আমার সাথে মিট করে গেল। ফ্রেন্ডের সাথে কি কেউ বোকাবুকি করে? এইটা ওদের কালচার দুষ্টু পুতুল। যা জানো না তা নিয়ে কথা বলো কেন? এখন আর অন্যদের সম্পর্কে একটা কথাও বলবে না তুমি, যা বলবে শুধু আমাদের দুজনকে নিয়ে। এদিকে আসো। তানভীর বুকে টেনে নেয় লাবিবাকে। লাবিবা মোচড় দিয়ে উঠে বলে আপনার কাছে যাব না আমি। আপনি মেয়েদের সাথে বুকাবুকি করেন। চুপ, আর একটা কথাও না। লাবিবা তানভীরের বুকে মাথা রেখে শুয়ে আছে। তানভীর চুলে বিলি কেটে দিচ্ছে। দুষ্টু পুতুল, চুল কাটবে না আর। ছোট করে ফেলেছ একদম, কাটতে না কাটতেই বড় হয়ে যায়। আমি সামলাতে পারি না, যত্ন করতে সমস্যা হয়। আমি আছি তো, দরকার পড়লে তোমার চুলের যত্ন করার জন্য লোক রেখে দিব। স্যার আপনি প্রিন্সিপাল কেন হলেন? আপনি তো ইউকে গিয়েছিলেন, সেখান থেকে ফিরে আপনি আপনি এত কিছু রেখে প্রিন্সিপালই কেন হতে গেলেন? আর এই ভার্সিটিরই বা কেন? এত কষ্ট করে পড়াশোনা করলাম উচ্চ পদটা পাবার জন্যই তো। আমার পোস্টিং অন্য ভার্সিটিতে পড়েছিল, সেখান থেকে ট্রান্সফার করিয়ে এনেছি তোমার জন্য। আমি যদি না আসতাম তাহলে তো তোমার থেকে দূরেই থাকতাম। আজ এই ভার্সিটিতে আছি জন্যই তো তোমার হোস্টেল পর্যন্ত যেতে পারলাম তোমার অসুস্থতায়। দরজায় নক শুনে দরজা খুলে তানভীর, সোহানা আর মমতা ঢুকে কেবিনে। লাবিবাকে গিয়ে বুকে জড়িয়ে নেয়। কতদিন পরে আমার মাটাকে দেখলাম, তাও এই অবসায়। ছোট মুখের কি অবস্থা হয়েছে? সোহানা মমতা বক বক করেই যাচ্ছে। তানভীর সোফায় বসে লাবিবার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। সোহানা লাবিবার জন্য নুডলস করে এনেছে। কাল থেকে মেয়েটা কিছু খায়নি, আর জানেও যে তরল কিছু দিলে খাবে না। সে বলবেই শাশুমা নুডলস খাবো। নুডলস বের করে লাবিবাকে খাইয়ে দেয়। সোহানা তানভীরের দিকে তাকিয়ে চোখ লাল হয়ে আছে, মুখ শুকনো। রাত জাগার কারণে এমন চেহারা হয়ে আছে। তানভীর উঠে দাঁড়িয়ে বলে মম তুমি কি একটু থাকবে এখানে? আমাকে ভার্সিটি যেতে হবে, কাজ শেষ করে আসছি। আচ্ছা আমি আছি বিকাল পর্যন্ত। তুই আয়, এই প্যাকেটটা নিয়ে যা।
তোর জন্য খাবার আছে। তানভীর চলে যায়। বিকালে তানভীর এসে দেখে সোহানা যাওয়ার জন্য রেডি। সোহানাকে পাঠিয়ে দিয়ে কেবিনে এসে দেখে লাবিবা জানালা খুলে দিয়ে চুল মুছছে। মাত্রই গোছল সেরে আসলো। বেগুনি রঙের একটা গাউন পরা আর সাদা রঙের উড়নায় স্নিগ্ধ চেহারা, চোখ ফেরাতে পারছে না তানভীর। নার্স এসে বলে পেশেন্টকে একটা ইনজেকশন দিতে হবে। লাবিবা ইনজেকশন দেখেই লাফালাফি শুরু করে। পুরো কেবিন ছুটাছুটি করেও নার্স দিতে পারে না ইনজেকশন। অবশেষে তানভীর নার্সকে ইনজেকশন রেখে যেতে বলে। নার্স চলে গেলে তানভীর লাবিবাকে নিজের কাছে টেনে নেয়। লাবিবা চোখ মুখ শক্ত করে বলে, আমি সূচ দিব না আমার গায়ে। তানভীর কোনো কথা না বলে লাবিবার গলায় মুখ গুজে চুমুর পরিবর্তে লিক করতে থাকে। কাঁধ থেকে জামার গলাটা একটু নামিয়ে দেয়। ঠান্ডা গলায় উষ্ণ ছোঁয়ায় লাবিবা পুরো বনে চলে যায়। মুখ থেকে কোনো আওয়াজ বের করতে পারে না। চোখ মুখ শক্ত করে ফ্রিজ হয়ে আছে। ফট করেই তানভীর লাবিবাকে ছেড়ে দিয়ে কেবিনের বাইরে বেরিয়ে আসে। তানভীরের হাতে ইনজেকশনের খালি সিরিজ দেখে লাবিবার মুখ হা হয়ে যায়। এইটা কিভাবে হলো? রাতে আর তানভীরের হসপিটালে থাকতে হয় না। সন্ধ্যায় সাবিনা ইসমাইল চলে আসে। গত 4 দিন থেকে তানভীর লাবিবাকে না দেখতে পেয়ে পাগল প্রায়। লাবিবাকে নিয়ে বাসায় চলে এসেছে ইসমাইল সাবিনা। কাজ থাকার জন্য গ্রামে আসতে পারেনি তানভীর। ফোন দিলেও ফোন ধরে না। এদিকে ফেসবুক আইডিও নিয়ে রাখা হয়নি। অবশেষে একদিনের ছুটি নেয়। ভার্সিটি শেষে বিকেল দিকে বেরিয়ে পড়ে গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। 3 ঘন্টার পথ আসতে আসতে 4 ঘন্টা লেগে যায়। ঝুমঝুম বৃষ্টিও শুরু হওয়ার কারণে পথে শপিং মলগুলো দেখে খুব নামতে ইচ্ছা করছিল তানভীরের। দুষ্টু পুতুলের কাছে যাচ্ছে, কি নিয়ে যাবে সে? নেমেই গেল গাড়ি থেকে। মলে ঢুকে একটা একটা করে ড্রেস দেখতে লাগল। পরক্ষণেই মনে হলো 2 দিন পর তো স্টাডি ট্যুরে পাহাড়ে যাচ্ছে, সবাই শপিংটা না হয় করেই নেওয়া যাক। লাবিবার জন্য কমফোর্টেবল কয়েকটা গাউন কিনে নেয়। 2টো ট্রাভেলিং ঝোলানো ব্যাগ, স্টোনের সিম্পলের ভিতর কিছু অর্নামেন্টস নিয়ে নেয়। পায়ের মাপ না জানায় আর কিনতে পারে না। ইসমাইল, সাবিনা, বেলাল, সখিনার জন্যেও পাঞ্জাবি শাড়ি কিনে নেয়। ঝিরি ঝিরি রাতের বৃষ্টিতে ড্রাইভ করতে দারুণ লাগছে, সাথে দুষ্টু পুতুলকেও মিস করছে। এতক্ষণে উল্টা পাল্টা বক বক শুরু করে দিত। আর সেগুলো শুনতে শুনতে তানভীরের মাথায় রাগ চেপে বসত। বড্ড অভিমানিনী পুতুল বউটা তার। খান বাড়িতে না যেয়ে সোজাসুজি লাবিবার বাসায় আসে। এই বাসায় আসতে বাধা নেই তার। কয়দিন পরে জামাই হবে বলে কথা। বৃষ্টি মাথায় করে বাসার কলিং বেলে চাপ দিলে কিছুক্ষণের মধ্যেই লাবিবা দরজা খুলে। লাবিবা দরজা খুলে অবাক চোখে তাকিয়ে আছে। তানভীর যে এসেছে এটা অবিশ্বাস্য, তাও বৃষ্টি ভেজা রাতে। তানভীর লাবিবাকে ঠেলেই ভিতরে ঢুকে শপিং ব্যাগগুলো নিয়ে সোফায় ব্যাগগুলো রেখে বলে, এত লেট হয় দরজা খুলতে? এমনিতেই ভিজে গেছি দেখছো, তারপরও দরজা আটকিয়ে দাঁড়িয়ে আছো আমাকে আরো ভেজাবে বলে। হাঁ করে তাকিয়ে আছো কেন? ব্যাগগুলো নিয়ে যাও রুমে। কাকা কাকিদের জন্যেও আছে, দেখে নিও। লাবিবা এখনো সেভাবেই অবাক হয়ে দাঁড়িয়ে। তানভীরের গলা শুনে ইসমাইল, সাবিনা, বেলাল ভিতরে তাদের রুম থেকে বেরিয়ে আসে। এ সময় তানভীরকে কেউ আশা করেনি। তানভীর সবাইকে সালাম জানায়। সাবিনা খাবারের আয়োজন করতে চলে যায়।
সখিনা বাপের বাড়ি গিয়েছে, দুদিন আগে ফেরেনি এখনো। বেলাল ইসমাইলের মুখটা ভারী দেখতে পায় তানভীর। টুকটাক কথাও বলে যাচ্ছে তারা। তবুও যেন তানভীরের কাছে ব্যাপারটা কেমন লাগছে। লাবিবা ব্যাগগুলো নিয়ে নিজের রুমে চলে আসে। এতগুলো শপিং দেখে কেঁদে ফেলে। কেন এনেছেন এগুলো? লাগবে না আমার। সব আপনার ওই বিয়ে করা বউকে দিতে পারেন না? আমার জন্য কেন আনা হয় এগুলো? প্যাকেটগুলো ফেলে দিতে নিয়েও ফেলে দিতে পারে না। বুকের মাঝে আঁকড়ে ধরে চোখের জল ফেলতে থাকে। খাবারের জন্য ডাকা হলে মুখে পানির ঝাপটা দিয়ে বেরিয়ে আসে লাবিবা। বেলাল বলে, তানভীর বাবা তুমি চেঞ্জ করো, ঠান্ডা লেগে যেতে পারে। মুক্তার শার্ট প্যান্ট দিচ্ছি তোমাকে, পরতে সমস্যা নেই তো? তানভীর মাথা নাড়িয়ে না করে। বেলাল শার্ট প্যান্ট এনে দেয়। তানভীর হাতে নিয়ে লাবিবাকে বলে, চলো। ইসমাইল আটকাতে নিলেও আটকাতে পারে না। বাধা দিতে নিজেই বাধা পাচ্ছে সে। লাবিবাও পিছু পিছু আসে। না এসে উপায় নেই। সবার সামনে ব্যাপারটা কেমন দেখায় যেন। তানভীর রুমে এসে শার্ট খুলে লাবিবার হাতে দিয়ে মাথার চুল ঝাঁকায় হাত দিয়ে। সত্যি পুরো ভিজে গেছে। গেঞ্জিটাও খুলতে খুলতে বলে, আমি পুরো ভিজে গেছি, তোমার তো সেদিকে খেয়ালই নেই। কাকা খেয়াল করল অথচ তুমি খেয়াল করলে না। লাবিবার দিকে তাকিয়ে দেখে লাবিবা চুপচাপ দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে। সাদা নেট কাপড়ের একটা থ্রিপিচ পরেছে সে। স্নিগ্ধ ফুলা ফুলা চোখ, এলোমেলো চুল। চোখ আটকে যায় তানভীরের। আজ দ্বিতীয়বারের মতো থ্রিপিচে দেখছে তার দুষ্টু পুতুলকে। প্রথমবার তো উড়না ছাড়া দেখেছিল, কিন্তু আজ সুন্দর করে উড়না পরা। বড় বড় লাগছে আজ পুতুলটাকে। এত নিশ্চুপ কেন আজ? তানভীর এগিয়ে এসে দুহাতে মুখটা উপরের দিকে তুলে চোখে চোখ রাখে। লাবিবার চোখ বন্ধ। গালে আঙ্গুলে স্লাইড করে তানভীর। দুষ্টু পুতুল চোখ খুলো। দেখো আমি এসেছি। তোমায় না দেখে কিভাবে থাকি বলো তো? আগে যে পিক দেখে মনকে ভুলিয়ে রাখতাম, এখন যে তাতে আর হয় না। লাইভ না দেখলে বুকে ব্যথা শুরু করে, চোখ জ্বলতে থাকে। আমি যে ভিজে আছি তুমি দেখছো না? আমার যদি ঠান্ডা লেগে যায় তখন আমি কিন্তু বাসায় যাব না। তোমার কাছেই থাকবো, তুমিই সেবা করবে। আপনার বউ সেবা করবে। তুমিই তো আমার বউ। আমি তো তোমাকে বউ হিসেবে মেনেই নিয়েছি। তুমিও তো। তানভীরকে ছেড়ে বাথরুমে চলে যায় লাবিবা। টাওয়েল নিয়ে এসে বলে, ধরুন, মাথা শরীর মুছে নিন। তানভীর মাথাটা লাবিবার সামনে হালকা নিচু করে নুইয়ে নেয়। লাবিবাকে দিয়েই যে মাথা মুছিয়ে নিবে এটা না জানা কিছু নয়। টাওয়েল দিয়ে ভালো করে মাথা মুছে দেয় লাবিবা। মুছা শেষ হলে দাঁড়িয়ে পড়ে লাবিবা। মাথা তুলে তানভীর বলে, গা মুছার জন্য কি বলে দিতে হবে? আপনি মুছে নিন না। তানভীর মুখটা সোজা করে ধরে বুকের দিকে তাক করে। হাত দুটো বুকের উপর রাখে। আমার দিকে তাকাতে এত সমস্যা হচ্ছে কেন? আমি কি পরপুরুষ নাকি? তোমার মাঝে তো লজ্জা ব্যাপারটা খুবই কম কাজ করে। থার্ড ইয়ার এক্সামটা শেষ হতেই আমার ঘরে নিয়ে চলে যাব। মাত্র কয়েকটা দিন। লাবিবা তানভীরের বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠে। তানভীর যেন জানত এমনটাই হবে। এতক্ষণের জমানো অভিমানটা কান্না হয়ে বের হচ্ছে। আমি কিছুতেই আপনার থেকে দূরে যেতে পারছি না। আপনাকে কিছুতেই এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারছি না। ফোন পর্যন্ত অফ করে রেখেছি।
যতই অভিমান রাগ হয়ে থাক না কেন আপনি সামনে এলে সব উবে চলে যায়। আপনার ছোঁয়াতে আমার সব কষ্ট চলে যায়। তুমি কি আমার থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে চাইছো দুষ্টু পুতুল? তুমি যদি দূরে সরে যাও আমার সাজানো বাগানের ফুলগুলো সব ঝরে যাবে দুষ্টু পুতুল। আমিও ঝরে যাব, তুমি কি সেটাই চাও? ইসমাইলের গলার আওয়াজ পেতেই লাবিবা তানভীরকে ছেড়ে দূরে দাঁড়িয়ে ছলছল চোখে তাকিয়ে থাকে। তানভীর টাওয়েল পেঁচিয়ে দ্রুত প্যান্ট চেঞ্জ করে। শার্ট পরতে গিয়ে দেখে এটা স্যুট করে না তানভীরের বডিতে। লাবিবা বলে, আপনার শার্ট আছে আমার কাছে, দাঁড়ান দিচ্ছি। আলমারি থেকে সাদা শার্ট এনে তানভীরের হাতে দেয়। সরি, আপনার শার্টটা আমি নিয়ে এসেছিলাম কাউকে না বলেই। ধুয়ে দিয়েছি দুদিন আগে, পরুন, সমস্যা নেই। তানভীর শার্টে নাক ডুবিয়ে স্মেল নিয়ে মুচকি হেসে বলে, শার্ট থেকে তো তোমার গায়ের স্মেল আসছে দুষ্টু পুতুল। এইটা ডিটারজেন্টের স্মেল হবে হয়তো। তোমার স্মেল আমার চিনতে প্রবলেম হয় না কখনো দুষ্টু পুতুল। লাবিবা উল্টো দিকে ঘুরে তাকায়। ডাইনিংয়ে খাওয়া শেষে ইসমাইল বলে, তোমাদের মধ্যে কি কোনো প্রবলেম হয়েছে বাবা? লাবিবা এ বিয়েতে হঠাৎ করেই অমত করছে। আমি যতদূর ওর থেকে জানতে পারলাম তোমাদের মধ্যে তৃতীয় কেউ চলে এসেছে। সেটা কি সত্যি? তানভীর প্রশ্ন শুনে বেশি একটা অবাক হল না। বেলাল সাবিনা ইসমাইলকে সবটা বুঝিয়ে বলল। ইসমাইল সব শুনে বলে, আমার বোকা সোকা মেয়েটাকে কাঁদিয়ে ঠিক করনি তুমি তানভীর। তুমি তো জানতে ও কেমন। এসেছ যখন এখন ওকে বুঝাও। বাসায় এসেছে থেকে আমার মেয়ের চোখ ফুলা থাকে সব সময়। আমি আর দেখতে চাই না এমনটা। কাকা, আমি কি লাবিবার কাছে যেতে পারি? আপত্তি নেই তো আপনাদের? মানে আমি, তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে আমার, তার জন্য লাবিবাকে তোমার হাতে তুলে দিতে চাইছি। যেতে পারো। সবাই নিজেদের ঘরে চলে গেলে তানভীর ও লাবিবার রুমে চলে আসে। লাবিবা খাটে বসা ছিল। তানভীর লাবিবার হাত ধরে টেনে বাইরে নিয়ে আসে। লাবিবা চিৎকার করতে গেলে তানভীর মুখ চেপে ধরে। গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও উঠে বসে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। লাবিবা ভয় পেয়ে মিনমিন করে বলে, স্যার ও স্যার, আমরা কোথায় যাচ্ছি? আপনি কি আমাকে মেরে ফেলবেন? আমার তো বিয়েই হয়নি, বিয়ে ছাড়াই বাসর করতে যাচ্ছি। এনি প্রবলেম? কি? ও আমার আল্লাহ স্যার, আমি ছোট মানুষ, মুসলমান মানুষ। তোমার সতীনের সাথে দেখা করতে চাইলে প্যান করা বন্ধ করে চুপ করে বসে থাকো। সাহস কি করে হয় তোমার বিয়েতে অমত জানাতে? আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখা করার পর বাসর করব তোমার সাথে। ফ্যামিলিতে আর জীবনেও উল্টা পাল্টা কথা বলার সাহস পাবে না। সতীনের কথা শুনে লাবিবা গুটিসুটি হয়ে বসে পড়ে। চোখ থেকে বেয়ে পড়ে নোনা জলের ধারা। তানভীর ফুপানো আওয়াজ শুনে লাবিবার দিকে তাকায়। পৃথিবীতে দুই ধরনের মেয়ে আছে। এক হলো প্রিয় মানুষটিকে পাওয়ার জন্য তৃতীয় পক্ষকে খুন পর্যন্ত করে দেয়। দুই নীরবে কেঁদে সরে আসে প্রিয় মানুষটির থেকে বোকার মতন। যেমন তুমি। আই হেট দিজ গার্ল দুষ্টু পুতুল। কোয়ার্টারে এসে ভিতরে ঢুকে লাবিবার হাত ধরে। রুমগুলোর লাইট অন করে দেয় সবগুলোর। একটা রুমে এসে লাবিবাকে বলে, যাকে দেখতে আসছো দেখে নাও। পুরো রুম জুড়েই সে রয়েছে। লাবিবা চারিদিকে তাকিয়ে অবাক। পুরো রুম জুড়ে শুধু লাবিবার ছবি। সেই ক্লাস 8 থেকে এখন পর্যন্ত সমস্ত ছবি। কয়েকটা ছবি দেখে অবাক হয় লাবিবা।
তানিয়ার সাথে দেখা হলেই মেয়েটা সেলফি সেলফি কুলফি কুলফি করে, এই জন্য এত জ্বালাতো। সব ইউকেতে ট্রান্সফার হতো তানিয়ার হাতেই। জলতুলিতে আঁকা কিছু ছবি দেখেও লাবিবা অবাক হয়। কি সুন্দর ফিনিশিং দেওয়া! এগুলো সব তানভীর এঁকেছে। পেছনে থেকে তানভীর জড়িয়ে ধরে লাবিবাকে। 9 বছর হলো একটা আম্মুনিকা হরলিক্স খাওয়াকা বাচ্চিকাকে দেখেছিলাম রাস্তায় বসে কাঁদতে। মেয়েটার কান্নাসিক্ত মুখটা জুড়ে ছিল অজস্র মায়া। সেই মায়াতে তৎক্ষণাৎ ঢুক দিয়েছিলাম আমি, আর উঠতে পারিনি, কখনো পারবো না। সেই মায়াতে ঢুকতে ঢুকতে ভালোবাসার খাদে পড়ে যাই আমি। বুঝে গিয়েছিলাম আমি আমার মৃত্যু পর্যন্ত এই খাদেই ডুবে থাকব আমি। দূরে থেকেও এক বিন্দু কমেনি আমার এই ভালোবাসা, বরং প্রতিনিয়ত বেড়েছে, যেমনটা বেড়েছে সেই দুষ্টু পুতুলের রূপ। সেই রূপে অন্ধ এই চোখ দুটো পারেনি আর কারো দিকে তাকাতে, কখনো পারবেও না। আমি চাইও না আমার 2 বাহুর মাঝে যে পুতুলটা আছে বোকার মতো কেঁদে কেটে চোখ ফুলিয়ে নিয়েছে, সেই রূপমিনীটা আমাকে অন্যদিকে কখনো তাকাতে দিক। ননদ ননদাই জামাই তো মজা করবেই। বোকার মতো সেই মজাকে সিরিয়াসলি নেওয়ার কোনো মানেই হয় না। গায়ে গতরে শুধু বড়ই হয়েছ, বুদ্ধি শুদ্ধি আর বাড়েনি, আর বড্ড অভিমান করতে শিখেছ। স্যার ও সারামার খুব কাঁদতে ইচ্ছা করছে। আমি একটু কাঁদব। আমি তো এখন বাসর করব যেন, আর না কথাটা ফ্যামিলিকে না বলতে পারো। বলবো না, আই প্রমিজ ইউ। কখন থেকে দরজা ধাক্কিয়েই যাচ্ছে তানভীর। লাবিবার দরজা খোলার নাম নেই। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এবার। রেগে গিয়ে তানভীর চেঁচিয়ে বলে, দুষ্টু পুতুল, এবার যদি তুমি ডোর না ওপেন করো তাহলে কিন্তু তোমাকে রেখেই চলে যাব আমি। তখন আমি না আসা পর্যন্ত এখানেই থাকতে হবে তোমাকে। কাকা ফোন দিচ্ছে, কথা তো বলবে। বের হবে নাকি চলে যাব? রাতে যে দরজা লক করেছ বাসর করবে না বলে, আর দরজা খুলোনি তুমি। লাবিবা দরজা খুলে চোখ বন্ধ করেই কেঁদে ওঠে, আমাকে একটু ঘুমোতেও দিল না। ঢুলে ঢুলে পড়ে যেতে নিলেই তানভীর ধরে ফেলে। 2 বাহুতে বুকে জড়িয়ে নেয়। দুষ্টু পুতুল, চোখ খুলো। অনেক ঘুমিয়েছ তুমি, আর ঘুমানো চলবে না। ধরো ফোন নাও, কাকার সাথে কথা বলো। অনেকক্ষণ থেকে ফোন দিচ্ছেন উনি। ডায়াল করে দিন না স্যার। তানভীর কল ডায়াল করে লাবিবার কানে ধরে। ইসমাইল রিসিভ করে বলে, আম্মু ঘুম ভাঙল? আব্বু, ঘুম হয়নি আমার। আরো ঘুমাবো। আর ঘুমাবে না। ফ্রেশ হয়ে ভার্সিটি চলে যাও। তানভীরের সাথে কথা হয়েছে আমার। তোমাকে আর আসতে হবে না বাসায়। হোস্টেলে চলে যাও। ওকে, রাখছি, বাই। ফোন কেটে তানভীর পকেটে রাখে। লাবিবা তানভীরের বুকে মাথা রেখে আরামে দাঁড়িয়ে ঘুমোচ্ছে। তানভীর ঘুমন্ত তেলতেলে মুখের পানে তাকিয়ে। ঘুমন্ত মুখটা সত্যিই সৌন্দর্যের সমাহার। লাবিবার কানে মুখ ঠেকিয়ে বলে, দুষ্টু পুতুল জানটা আমার কলিজা পাখি। রাতে তো বাসর করতে দিলে না, আর আমার ইচ্ছাও ছিল না। তোমাকে আমার গোলাপি শার্ট পরে গোলাপি রানী লাগছে। তুমি দেখতে এত হট, আমি তো জানতামই না। এখন কিন্তু সত্যি বাসর করতে ইচ্ছা করছে। বাসরের কথা শুনে লাবিবার ঘুম ফুরুত করে উড়ে যায়। তানভীরকে ছেড়ে দিয়ে রুমের ভিতরে ঢুকে দরজা লক করে দেয়। তানভীর হাসতে হাসতে চলে যায়। ফ্রেশ হয়ে রাতের হোয়াইট 3 পিচটি পরে বেরিয়ে আসে লাবিবার। তানভীরকে কোনো রুমে না পেয়ে কিচেনে চলে যায়।
দেখে তানভীর এপ্রন পরে ক্যাপসিকাম কাটছে। লাবিবা তাড়াতাড়ি তানভীরের পাশে এসে দাঁড়িয়ে বলে, স্যার আপনি রান্নাও পারেন? ইয়েস ডিয়ার, আই এম অলসো এ সেফ। কি খাবে বলো? জানি ডুডলস ছাড়া কিছুই বলবে না। হি হি হি। আজ তোমাকে একটা নিউ কিছু খাওয়াবো, যেটা অনেক বছর থেকেই তুমি খেতে চাইছো। কি সেটা? নীল অপরাজিতা চা। রিয়েলি? হুম। এখন হেল্প করো, পেঁয়াজ মরিচগুলো কেটে দাও। আমি পেঁয়াজ কাটতে গেলে অবস্থা খারাপ হয়। লাবিবা পেঁয়াজ মরিচ কেটে দেয়। তানভীর নুডলস পাকিয়ে টেবিলে সার্ভ করে। লাবিবা এসে বসে পড়ে। তানভীরের খাওয়া শেষ হলেও লাবিবার শেষ হয় না। লাবিবার খাওয়ার মাঝে তানভীর দুটো পেয়ালা কাপে নীল অপরাজিতার চা রাখে। লাবিবা চামচ মুখে দিয়েই চায়ের দিক তাকিয়ে তানভীর খেয়াল করে। ভীষণ কিউট লাগছে দেখতে, একদম বাচ্চাদের মতো। তানভীর গালটা একটু টিপে দিতেই লাবিবা চেঁচিয়ে উঠে, এই মাইনষের জিনিসে হাত দিন কেন? ডলফিন স্যার কথাকার। তানভীর ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, আমি আমার জিনিসেই হাত দিয়েছি ওকে? নেক্সট টাইম যেন না শুনি এই কথাটা। লাবিবা ঢুক গিলে বলে, সেফ স্যার এই চা কিভাবে বানালেন? একদমই সহজ। 10-12টা ফুল ধুইয়ে নিবে ভালো করে, পটে ওয়াটার বয়েল করে নিবে, দেন দুটো এলাচ দিবে, পরিমাণ মতো সুগার দিবে, আর একটু বয়েল করে ফুলগুলো দিয়ে দিবে। ফুলগুলোর রং ওয়াটারে মিক্স হলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিবে কাপে, দেন লেবুর রস মিশিয়ে নিবে। চা রেডি। নেক্সট টাইম বাসায় গিয়ে ট্রাই করব। এখন খাই। তানভীর কাপ হাতে নিয়ে লাবিবার হাতে দিয়ে নিজের কাপটা নিয়ে গার্ডেনে চলে আসে। সকালের মিষ্টি রোদে বসে চা খেতে থাকে একজোড়া কপোত-কপোতি। ভার্সিটিতে এসেই তানভীর জাহাঙ্গীর স্যারকে বার্থডে উইশ করে। জাহাঙ্গীর স্যার আনন্দে হেসে বলে, আপনাদের কাছে স্টুডেন্টদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্টরা তো কেক কাটার আয়োজন করেছে। আমার সত্যি খুব ভালো লাগছে স্যার। ওহ গুড। আপনার মতো একজন প্রফেসরকে না ভালোবেসে থাকা যায় না স্যার। লাস্ট 10 ইয়ার্স থেকে এই ভার্সিটিতে আছেন, অনেক করেছেন এই ভার্সিটির জন্য। আপনার জন্য অনেক শুভ কামনা স্যার। আপনার বার্থডে পার্টিতে সবাই জয়েন করব ইনশাআল্লাহ। অন্যান্য প্রফেসররাও হা বলে। এদিকে রজনীগন্ধা ফুলে ক্লাসরুম সাজাচ্ছে থার্ড ইয়ারের স্টুডেন্টরা। লাবিবা যতটা না সাজানোতে মন, ততটা টেবিলে রাখা চকলেট কেকটার উপর। এত সুন্দর গোলাপের শেইপে কেক এই প্রথম দেখল লাবিবা। কেকটা শুধু তাকে টানছে। মনে হচ্ছে কেকটা বাচ্চাদের মতো কান্না করছে আমি লাবুর পেটে যাব বলে। লাবিবাকে দাঁড়িয়ে থাকতে দেখে হাত থেকে ফুলগুলো নিয়ে জবা সাজাতে থাকে। লাবিবা চুপচাপ কেকের সামনে এসে দাঁড়ায় আর মনে মনে ভাবতে থাকে এই কেকটা কতটা ইয়াম্মি হবে। এটা কিটক্যাটের থেকেও ইয়াম্মি, চকোমোর থেকেও ইয়াম্মি, ক্যাডবেরি ডেইরি মিল্কের মতো। কেমন লাগবে? এইটা তো আমার খেতেই হবে, নয়তো আমার রাতের ঘুম হারাম হবে। কিন্তু এটা তো স্টুডেন্টদেরকে দিবে না, কাটার পর অফিসে নিয়ে চলে যাবে স্টাফদের জন্য। কি করি? সাজানো শেষ হলে স্যারদের ডেকে আনার জন্য স্টুডেন্টরা চলে যায়। কয়েকজন মেয়েও আছে। লাবিবা কিছু না ভেবেই বলে উঠে, এই শোন তোরা ম্যাডামরা নাকি আসছে না, ক্লাস আছে বলছে। এত বড় আয়োজন করলাম আমরা, আর সব প্রফেসররা না থাকলে কি চলে? সবাই তাই তো।
ক্লাস বাদ আগে পার্টি চলতো, ম্যাডামদের ডেকে আনি। হুজুকে সবাই চলে যায় ম্যাডামকে ডাকতে। থেকে যায় লাবিবা। শয়তানি হাসি হেসে শক্ত একটা বোর্ড পেপারে অর্ধেক কেক নাইফ দিয়ে কেটে নিয়ে খেতে থাকে। দরজা খোলা, কেউ যদি দেখে ফেলে সেটা ভেবেই টেবিলের নিচে চলে যায়। ফ্লোরে বসে পা মেলিয়ে চুটকে চুটকে খেতে থাকে। আহহ, এইটা কোনো বেকারি থেকে এনেছে, আজই খোঁজ নিতে হবে। এত ইয়াম্মি চকলেট, আজ ফার্স্ট খাচ্ছি। এত মজা কেন, চকলেটটা সারা জীবন খেয়ে কাটিয়ে দিতে চাই। আর কিছুই লাগবে না। স্টুডেন্টদের গলা শুনে ভয় পেয়ে যায় লাবিবা। চলে আসছে ওরা। এদিকে কেক এখনো শেষ হয়নি। উপায় না পেয়ে বেঞ্চির নিচ দিয়ে বসে বসে হামাগুড়ি দিয়ে পেছনে দরজা দিয়ে বেরিয়ে সেমিনারে চলে আসে। বুকে হাত রেখে বলে, ও আমার আল্লাহ, ফাইনালি বাঁচলাম। এখন বাবা চকোলেট টুপ করে আমার মুখে ঢুকে পড়ত। স্টুডেন্ট স্যাররা সবাই রুমে এসে দেখে কেকের এই অবস্থা। অর্ধেক কেককে খেলো বলে শোরগোল পড়ে যায়। জাহাঙ্গীর স্যারের মন খারাপ হয়ে যায়। এত সুন্দর করে আয়োজন করল, অথচ কেকটাই কেউ নষ্ট করে হাফ খেয়ে নিল। এখানে ওখানে চুর খুঁজে বেড়াচ্ছে সবাই। এরকম কাজ কোন লুফার শয়তান করেছে বলে ছেলেরা গালাগালি করতে লাগল। এদিকে ওদিকে খুঁজতে লাগল সবাই মিলে। টেবিলের নিচে উকি দিতেই একটা স্কার্ফ দেখতে পায় তানভীর। হাতে নিয়ে আরও অবাক। এটা তো লাবিবার স্কার্ফ। ওর সাইড ব্যাগে স্টাইলের জন্য বাঁধা থাকে। স্কার্ফটাতে চকলেট লাগানো। তাড়াতাড়ি পকেটে পুরে নেয় স্কার্ফটা। আশেপাশে তাকিয়ে দেখে লাবিবা নেই। একটা হা নিঃশ্বাস ফেলে। দুষ্টু পুতুল আজীবন এরকম দুষ্টুমি করেই যাবে, এইটা আবারও প্রমাণ পেল তানভীর। জাহাঙ্গীর স্যারের মন খারাপ দেখে বলে, হে এভরিওয়ান, এটা তেমন কোনো ব্যাপার না। আশেপাশের অনেক বেবিরা ভার্সিটিতে ঘোরাফেরা করে। তাদের মধ্যে হয়তো কেউ খেয়ে নিয়েছে। মিলন, তুমি এক কাজ করো, এখনই একটা কেক নিয়ে আসো বড় দেখে। টাকা নিয়ে যাও। মিলন টাকা নিয়ে কেক আনতে চলে যায়। এতক্ষণে শোরগোল কমে। কেক আনার পর জাহাঙ্গীর স্যারের মুখে হাসি ফোটে। সবাই মিলে কেক কাটা হয়। অনেক হই হুল্লোড় করা হয়। এবার আসে গানের পালা। স্যাররা বসে স্টুডেন্টদের গান শুনছে। এখনো লাবিবা নেই এখানে। তানভীর একটু আসছি বলে উঠে চলে আসে। ক্লাসরুমগুলোতে উকি দিয়ে দেখে লাবিবা নেই। খুঁজতে খুঁজতে সেমিনারে এসে দেখে বেঞ্চির উপর বসে পা দুলিয়ে দুলিয়ে আঙ্গুল মুখে দিয়ে বসে আছে লাবিবা। দরজা বন্ধের শব্দে চমকে উঠে লাবিবা। তানভীর দরজা বন্ধ করেই পকেট থেকে স্কার্ফটা বের করে বলে, হোয়াট ইজ দিস? এরকম কাজ কি করে করতে পারো তুমি? লাবিবা একলাফে নেমে কান ধরে উঠবস করতে থাকে। স্যার, মাফ করে দিন স্যার। আর খাবো না স্যার। অনেক মজার ছিল স্যার। আর চুরি করে খাবো না স্যার। এবার থেকে কিনে খাবো স্যার। সেট আপ তোমাকে আমি। তানভীর এগিয়ে যেতেই পিছিয়ে যায় লাবিবা। ওয়ালের সাথে লেগে আর সরতে পারে না। সাইড দিয়ে দৌড় দিবে, তখনই ওয়ালের সাথে জোরে আটকে ধরে তানভীর। হাত দুটো ওয়ালের সাথে চেপে ধরে। একদম লাবিবার মুখোমুখি সামনে চলে আসে। লাবিবা ভয়ে চোখগুলো বন্ধ করে নেয়। ঠোঁট ভাঙ্গিয়ে কাদো কাদো ভাব চলে আসে। এরকম এত কাছে ফেস দেখে তানভীরের নেশা লেগে যায়। ঠোঁটের পাশে এখনো চকোলেট লেগে আছে।
ঠোঁট দুটিও চকলেটের মতো লাগছে। একটু ভেজা হলে মনে হয় পাগল হয়ে যেত। তানভীর একটু একটু করে এগিয়ে ঠোঁটের পাশে লেগে থাকা চকলেটে লিক করতেই লাবিবা চিৎকার দিতে নিলে তানভীর ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। লাবিবা চোখ খুলে বড় বড় করে ফেলে চোখ দুটো। তানভীর লাবিবাকে আরো জোরে চেপে ধরে নেশাক্তভাবে চকলেটি ঠোঁট শুষে নিতে থাকে। 5 মিনিট পর ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। লাবিবা দেয়ালে মাথা ঠেকিয়ে বড় বড় চোখে তানভীরের দিক তাকিয়ে নিঃশ্বাস নিতে থাকে। হঠাৎ এটা কি হলো দুজনের কেউ বুঝতেই পারছে না। শাস্তি দিতে গিয়ে কিস। তানভীর লাবিবার ঠোঁটে টুপ করে আরেকবার একটা চুমু খেয়ে বলে চকলেট পাগলিটা আমার। লাবিবার সাথে সাথে দু হাতে ঠোঁট ঢেকে নেয়। তানভীর মুচকি হেসে দরজা খুলে চলে যায়। দুদিন আর তানভীরের সামনে যায়নি লাবিবা। তানভীর আড়াল থেকে ঠিকই দেখেছে লাবিবাকে। ক্লাস শেষে শারমিনকে নিয়ে ঝালমুড়ি খেতে এসেছে লাবিবা। ঝালমুড়ি তো খেতে আসেনি, ঝালমুড়ি মামার মাথা খেতে এসেছে। ঝালমুড়ি মামাকে এইটা উইটা তুলে দিচ্ছে আর বলছে মামা লেবু দেন, লেবু বেশি বেশি বুট দেন, চানাচুর 2 মুঠ দেন, 1 মুঠ দিলে ভালো লাগে না মামা, টমেটো দিবেন না, টমেটো দিলে টমেটো টমেটো গন্ধ করে, পচা গন্ধ মামা, শশা ছাল ছাড়া কুচি কুচি করেন, শশার বিচিগুলো ছাড়িয়ে তারপর দেন মামা, লবণ কম দিবেন মামা, মশলা দিবেন নিচ থেকে, উপরের তেল দিবেন না মামা। ঝালমুড়ি মামা কেঁদেই দিবে এবার ভাব নিয়ে বলে আম্মা জান আপনি কত টাকার ঝালমুড়ি খাইবেন? এত স্পেশাল ভাবে বানাইতে বলতেছেন, আর কত কইবেন? মামা এইটা আপনি কি বললেন? 3 দিন পর ঝালমুড়ি খাইতে আসছি দেখে পর হয়ে গেছি? বলেই গেছেন আপনি আমি কত স্পেশাল ঝালমুড়ি খাই। এই দেখেন 1000 টাকার নোট, তাড়াতাড়ি 10 টাকার ঝালমুড়ি দেন। আমার কাছে এত টাকা ভাঙতি নাই আম্মাজান, আগে ভাঙ্গিয়ে আনেন তারপর আমি ঝালমুড়ি বানামু। কি বললা মামা? এখনো তুমি বানানোতেই আছো? আমার সাথে এই রকম করতে পারলা তুমি? ভাঙতি আনেন নয়তো দিমু না। আপনি কয়েকদিন পর পরই 1000 টাকা নিয়ে 10 টাকার ঝালমুড়ি খাইতে আসি, বিপদে ফালান আমাক। মামা মামা ভাঙতি আমি দিচ্ছি, আপনি ঝালমুড়ি বানান। আচ্ছা স্যার। তানভীরকে দেখে লাবিবার ঠোঁটে হাসি ফুটে। ঝালমুড়ি খেতে খেতে হাঁটতে নিলে শারমিনকে ওর এক কাজিন ডাকলে চলে যায়। তানভীর গাড়ি নিয়ে এসে বলে উঠো পৌঁছে দিচ্ছি। লাবিবা উঠে বসে হোস্টেলের কিছুটা সামনে নামিয়ে দেয়। লাবিবা নেমে গেট পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে। তানভীর জানালা দিয়ে মুখ বাড়িয়ে বলে কি ফিরে আসলে যে কিছু বলবে? লাবিবা এদিক ওদিক তাকিয়ে আচমকা শব্দ করে তানভীরের ঠোঁটে একটা চুমু খেয়ে দৌড়ে চলে যেতে যেতে বলে চকলেটটা অপূর্ব লাগছিল, খুব টানছিল। ঘটনাটি বুঝতে 2 মিনিট লাগে তানভীরের। অবাক চোখে ঠোঁটে হাত রেখে লাবিবার চলে যাওয়া দেখতে থাকে। লাবিবা আর শারমিন রাস্তায় হেলতে দুলতে শপিং এ যাচ্ছে। স্টাডি ট্যুর এর শপিং করবে শারমিন। লাবিবা চিল মুডে চকলেট খাচ্ছে। তার তো শপিং করা হয়েই গেছে, শুধু জুতো কিনবে আজ। শারমিন কি কি কিনবে বক বক করেই যাচ্ছে। লাবিবার চকলেট খাওয়া দেখে হাত থেকে চকলেট কেড়ে নিয়ে এক বালতি রাগ নিয়ে বলে আমি যে কিছু বলছি কানে দিয়ে যাচ্ছে তোর? খাদকের মতো সারাদিন এত চকলেট চিবুস কেমনে তুই? ভাত খেতে গেলে তো কত রকমের ডং শুরু হয়। জোর করে খাইয়ে দিতে হয় তোকে আমার। ইউ নো হোয়াট জানু? চকলেট খেতে খেতে আমি একদম চকলেটের মতো হয়ে যাব। তারপর তোর ফিউচার ভাইয়া আমাকে আল্লাহ গো কি শরম। তুই শরম ও পাস। তুই যে গুলুগুলু আমার ফিউচার ভাইয়া এমনিতেই তোকে চোখে হারাবে।
এবার রিকশা নেই, চল। আমি আর হাঁটতে পারছি না। লাবিবা একটা রিকশা ঝেঁকে দুজনে উঠে পড়ে মলে এসে নেমে রিকশা ভাড়া দিতে গিয়ে বাজে বিপত্তি। শারমিন নেমেই উঠে গেছে সিঁড়ি বেয়ে উপর তলায়। লাবিবার 1000 টাকার নোট ভাঙানো হয়নি এখনো। নিচের দোকানগুলোও বন্ধ। মামার কাছেও ভাঙতি নেই। এদিক সেদিকে তাকিয়ে বলে, মামা আপনি একটু দাঁড়ান, আমি আমার বান্ধবীর কাছে ভাঙতি টাকা নিয়ে আসছি। না না, আমার জানা আছে সব। ভাঙতি আনার নাম করে আপনি আর টাকাই দিবেন না আমাকে। দিব মামা, দিব। এরকম ভাববেন না আমাকে। আচ্ছা আপনি দাঁড়ান, আমি রাস্তার ওপাশের দোকান থেকে ভাঙিয়ে আনছি। না না, আপনি এখান থেকে গেলে আর আসবেন না। আমার টাকা দিয়ে তারপর যাবেন। আপনাদের মতো বড় লোকেরা ভাঙতি আনার নাম করে টাকা না দিয়েই উধাও হয়ে যায়। অপেক্ষা করতে করতে জান যায় আমাদের। আমাকে দেখে কি আপনার অমন মনে হয়? আজকাল ভদ্র লোকেরাই এমন করে। মানুষ চেনা দেয়। আচ্ছা মামা, আপনি 1 মিনিট দাঁড়াবেন বলে দৌড় দেয় উপর তলায় লাবিবা। পেছনে পেছনে রিকশা মামাও ডাকতে ডাকতে উপরে উঠতে থাকে। লাবিবা খুঁজতে খুঁজতে কসমেটিক্সের দোকানে গিয়ে শারমিনকে পায়। তাড়াহুড়ো করে বলে, দোস্ত ভাঙতি আছে তোর কাছে? তাড়াতাড়ি দে, রিকশা মামাকে দাঁড় করিয়ে এসেছি। বেটা হহুত নাছোড়বান্দা, জানু আমার কাছে তো নেই। তোর সামনেই তো আমি বিকাশ থেকে টাকা তুললাম। আমাকে রিচার্জ মামা করকরা 1000 টাকার 10টা নোট দিল। কি করবে ভেবে না পেয়ে দোকানদারকে বলে, মামা 30 টাকা দেন তো, তাড়াতাড়ি শারমিন দিয়ে দিবে। টাকা নিয়ে নিচে এসে দেখে রিকশা মামাও নেই, রিকশাও নেই। লাবিবা হতভম্ব, আরেব্বাস চলে গেল। এই যান যাওয়া অপেক্ষা এখন কি করব? বেটা চলে গেলি কেন? আমি নাকি ভদ্র নই? শালা তুই অভদ্র। টাকা না নিয়ে আমাকে দেনায় ফেলে চলে গেলি। তোর কোনোদিন বিয়ে হবে না, হুহহ। উপরে এসে মামকে টাকা ফেরত দিয়ে দেয়। লাবিবা শারমিন ঘুরে ঘুরে শপিং করতে থাকে। শারমিনের শপিং করা শেষ হলে খেয়াল হয় লাবিবা তো কিছু কিনল না। জানু তুই শপিং করবি না? আমার শপিং করা আছে। শুধু জুতো কিনবো, চল। হুম চল। জুতোর দোকানে বসে এটা না ওটা, ওটা না এটা দেখান বলে জুতো মামদের অস্থির করে তোলে। অবশেষে মামা বলে, আপনি পায়ে দিয়ে দেখেন এবার। সবগুলোই সুন্দর। সব কালেকশন আমরা দেখিয়ে ফেলেছি। লাবিবা জুতো নিয়ে পড়তে গিয়ে পড়তে পারে না। মামা বলে, আপু দাঁড়ান, পরিয়ে দিচ্ছি। যেই না পায়ে হাতে দিতে যাবে তখনই বলে, 1 মিনিট, ডোন্ট টাচ। সবাই উপরে তাকিয়ে দেখে তানভীর দাঁড়িয়ে। জুতো মামা বসা থেকে উঠে পড়ে। তানভীর একটার উপর থেকে আরেকটা জুতো সরিয়ে সরিয়ে দেখে 4 জোড়া জুতো চুজ করে। পকেট থেকে ফোন বের করে লাবিবার হাতে দিয়ে হাঁটু ভাঁজ করে হালকাভাবে বসে পড়ে। লাবিবা পা হাতে নিয়েই মুচকি একটা হাসি দেয়। এত সফট কেন তুমি, দুষ্টু পুতুল? তানভীরের হাসিতে লাবিবার মুখেও হাসি ফুটে। তানভীরের মুচকি হাসিটা মারাত্মক কিউট। অসম্ভব ভালো লাগে লাবিবার। জুতোগুলো পরিয়ে দেখে 1 জোড়া বাদে বাকি 3 জোড়া একদম পারফেক্ট। জুতো মামাকে বলে, মামা এইটা 1 সাইজ বড় পাওয়া যাবে? দেখছি মামা। তানভীর শারমিনের দিকে তাকিয়ে বলে, শারমিন জুতো নিবে তো? চুজ করো। শারমিন আমতা আমতা করে বলে, স্যার আমার লাগবে না জুতো। লাবিবার লাগবে ওই নিক।
দুজনেই নাও। আমি চুজ করে দিব নাকি? ওকে ওয়েট। তানভীর শারমিনের জন্যেও জুতো চুজ করে। এদিকে শপিং করে সব টাকা শেষ করা শারমিন স্যারকে কিভাবে বলবে এই কথা যে তার কাছে টাকা নেই। লাবিবাকে চুপি চুপি বলে, দোস্ত সব টাকা তো শেষ, কসমেটিক্স কিনেছি 3000 দিয়ে, ট্যুরের জন্য জামা নিয়েছি 2টা 7000 দিয়ে, গেঞ্জি প্যান্ট কিনেছি 2000 দিয়ে, 12,000 টাকা সবটাই শেষ করেছি। এখন স্যারকে কিভাবে বলবো আমার আর টাকা নেই? চিন্তা করছিস কেন? আমি তো আছি। দেখা গেল লাবিহার জন্য 4 জোড়া আর শারমিনের জন্য 2 জোড়া জুতো হাতে ধরিয়ে তানভীর নিজেই পেমেন্ট করে দিল। শারমিন তো অবাক। লাবিবাকে পেছনে থেকে টেনে ধরে বলে, দোস্ত তোর ও টাকা লাগলো না? আমারও না, স্যারই দিয়ে দিল। কি মজা! লাবিবা মনে মনে হিসাব মতো টাকাটা আমারই গেল। স্যারের টাকা মানে আমারই টাকা, সেটা তো আর জানিস না। 4000 টাকার জুতো ফাও পেলি, মজা তো লাগবেই। তানভীর বলে, এখন থেকে জুতো পরা শিখে নিবে, দোকানিকে যেন পানা উঠে হয়। আর হবেও না। তোমার জুতোর মাপ জেনে গেলাম, সেদিন জানতাম না জন্য কিনতে পারিনি। গাড়িতে উঠো, পৌঁছে দিচ্ছি। শারমিনের অবাক হওয়ার আর শেষ নেই। স্যার লাবিবার শপিং করে দিয়েছে, ভবিষ্যতেও দিবে। হায়রে কপাল, আজ যদি আমার একটা এমন বড় মনের স্যার থাকত, সবগুলো তো কিপটার চেঙ্গুস কথাকার হুহহ। লাবিবা শারমিনকে নিয়ে হোস্টেলের সামনে এসে পড়ে তানভীর। লাবিবা গাড়ি থেকে নামার সময় তানভীর বলে, দুষ্টু পুতুল, পেছনে দেখো একটা টেডি আছে, নিয়ে যাও। টেডির কথা শুনে লাবিবা খুশিতে আটখানা হয়ে যায়। টেডি নিয়ে হোস্টেলে চলে আসে। হোস্টেলে এসেই তুতুকে খাবার দেয়। ফ্রেশ হয়ে এসে জুতো পরে পুরো রুম হেঁটে হেঁটে দেখে। দু গালে হাত দিয়ে বলে, উফ অফ লাভলি, আমার ডলফিন স্যারটাও যেমন কিউট তেমনি তার পছন্দ না হলে কি আর আমাকে পছন্দ হয়। টেডিটা নিয়ে আদর করতে থাকে। টেডির পিঠে গাম দিয়ে একটা সাদা খাম লাগানো, এটা তো আগে খেয়ালই করেনি। খাম খুলে তো অবাক, একদম নতুন চকচকে নোটের কয়েকটা বান্ডিল। 10 টাকার নোটের বান্ডিলের উপর চিরকুটে লেখা, এগুলো ঝালমুড়ি আর প্রাণ চাটুনি খাওয়ার জন্য। 20 টাকার নোটের বান্ডিলের উপর চিরকুটে লেখা, এগুলো টক জাতীয় ফলের ভর্তা আর চটপটি খাওয়ার জন্য। 50 টাকার নোটের বান্ডিলের উপর চিরকুটে লেখা, এগুলো রিকশা ভাড়া আর ফুসকা খাওয়ার জন্য। তার মানে রিকশা মামাকে স্যার টাকা দিয়ে দিয়েছে। 100 টাকার নোটের বান্ডিলের উপর চিরকুটে লেখা, এগুলো ফাস্টফুড আর কোনো আইসক্রিম খাওয়ার জন্য, চকলেটের জন্যেও। 5 টাকার নোটের বান্ডিলের উপর চিরকুটে লেখা, এগুলো চাইনিজ ফুড আর তানভীর খানের বাচ্চিকা বধূর গুঁড়ো দুধ আর হরলিক্স চেটে চেটে খাওয়ার জন্য। 1000 টাকার নোটের বান্ডিলের উপর চিরকুটে লেখা, এগুলো আমার দুষ্টু পুতুলের গাউন, ওড়না, কসমেটিক্স আর জুতো কেনার জন্য। বান্ডিলগুলো গুছিয়ে রেখেই লাবিবা খাটের উপর উঠে দেয় এক লাফ। কি করল ভেবেই চুপটি হয়ে দাঁড়িয়ে পড়ে। যদি খাট ভেঙে যায় তখন কি হবে? প্রিন্সিপাল যদি নতুন খাট না দেয়? প্রিন্সিপাল দিবে না তো আমার হবু জামাই দিবে, আমার শ্বশুরের কি ইচ্ছে করছে দৌড়ে গিয়ে একটা পাপ্পি দিয়ে আসি। ফোন নিয়ে হোয়াটসঅ্যাপে কয়েক ডজন পাপ্পির ইমোজি সেন্ড করে। সাথে সাথেই কল আসে। কল ধরবে নাকি ধরবে না ভাবতেই মনে পড়ে প্রথম কলেই ধরতে বাধ্য সে।
রিসিভ করে কানে ধরতেই তানভীরিয়া লম্বা একটা উম্মাহ দিয়ে দেয়। লাবিবার শরীরের সমস্ত লোম এক ঝটকায় দাঁড়িয়ে পড়ে। ফোনেই এত ডিপলি কিস করা যায় তা লাবিবা প্রথম জানল। দূরত্ব বহু হলেও অনুভব এত গভীর কিভাবে হয়। তানভীর শুধু নিঃশ্বাসের শব্দ পাচ্ছে যা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। দুষ্টু পুতুল, হু হু মম। সরাসরি কিস চাইছ? আসবো আমি? না, আপনি ঘুমুন। টুপ করেই ফোন কেটে সুইচ অফ করে ফেলে। নয়তো তানভীর কল দিবে যা লাবিবা চাইলেও ধরতে পারবে না। পরে যদি কিছু বলে তখন বলে দেওয়া যাবে যে ফোনে চার্জ ছিল না তাই অফ হয়ে গেছে। সন্ধ্যায় স্টাডি ট্যুরের বাস ছাড়বে সীতাকুণ্ডের উদ্দেশ্যে। সারা রাতে পৌঁছে যাবে সীতাকুণ্ডে। ইসমাইল এসেছে মেয়েকে বাসে তুলে দিতে। তানভীর আছে যেহেতু সেহেতু সে নিশ্চিন্ত। এই প্রথম মেয়েকে ছাড়ছে সে। এতদিন কোথাও যেতে দেয়নি, সেখানে গিয়েছে, সাথে করে নিয়ে গিয়েছে। একে তো কখন কি হয় রাস্তাঘাটে একা ছোট বোকা মেয়ে ভেবে, আরেক তো সুন্দরী মেয়ে, দেশের অবস্থা ভালো নয় সেটি ভেবে। এখনো একা ছাড়ছে না, হবু জামাতার হাতেই ছাড়ছে ভেবেই বুকটা শান্তিতে ভরে যায়। তবুও রাস্তাঘাটে কি না কি হয় টেনশন রয়েই যায়। তানভীর ইসমাইলকে আশ্বস্ত করে বাসায় পাঠিয়ে দেয়। লাবিবা শারমিন তাড়াহুড়ো করে এসে দুটি বাসের একটিতে উঠে পড়ে। সামনের সিট পেতেই হবে বলে মনোভাব। পেয়েও যায়। এবার লাবিবার ঘ্যান ঘ্যান শুরু হয়, দোস্ত আমি তো চাটুনি কিনিনি, সারা রাস্তা কিভাবে কাটবে আমার? চলো না, চাটুনি না খেলে আমি বমি করব 200% সিউর। দোস্ত এখন উঠা যাবে না। উঠলেই সিট পাব না আর। রাস্তা থেকে পড়ে কিনে নিব। লাবিবা শারমিন দুজনাতে জোরাজুরি করছে আর এদিকে জানালা দিয়ে তানভীর তার দুষ্টু পরীটাকে একমনে দেখছে। দুষ্টু পরীটা তার দেওয়া ব্লু-ইয়েলো কম্বিনেশনের ড্রেসটা পরে এসেছে। মাথায় ইয়েলো হিয়াব। আজ দুষ্টু পুতুল সেজেছেও একটু। তার মুখ ভর্তি হালকা পাউডার দেওয়া, চোখের পাতার উপর ব্লু কাজল, ঠোঁটে গোলাপি লিপস্টিক, হাতে ব্লু স্টোনের ব্যাসলেট, সবটাই তানভীরের দেওয়া। এটুকুতেই তানভীরের হার্টবিট বেড়ে যায়। তার দুষ্টু পুতুলকে হিরোইনদের মতো মেকওভার করলে কেমন লাগবে ভেবেই মাথা ঘুরিয়ে যায়। প্রোগ্রামের দিন দেখেছিল সেই রূপমিনীর রূপকে আজও ভুলেনি। প্রতিদিনই নতুন লাগে তার দুষ্টু পুতুলকে তার কাছে। যেন আজই প্রথম এই মায়াবতী তার চোখে ধরা দিয়েছে। বাবুর দল লাবিবা যে বাসে উঠেছে সেই বাসে উঠে পড়ে। তানভীর চিন্তায় পড়ে যায়। একবাসে বাবুর সাথে লাবিবাকে রাখতে চাইছে না। এদিকে সে নিজে গাড়ি করে যাবে। চেয়ারম্যান স্যার আর প্রিন্সিপাল গাড়ি করে যাবে আর বাকি সব স্যার ম্যাডাম বাসে। চেয়ারম্যান স্যারের ফুল ফ্যামিলি যাচ্ছে। এদিকে তানভীর নিজের গাড়িতে লাবিবাকেও আনতে পারছে না। চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে বাস থেকে সব স্টুডেন্টকে নামানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী মেয়েরা এক বাসে আর ছেলেরা এক বাসে বসানো হয়। তানভীর মিলনকে বলে লাবিবা আর শারমিনকে বাসের প্রথম দিকের সিটে বসিয়ে আসার জন্য আর লাবিবাকে জানালার পাশে বসানোর জন্য। মিলন বাসের দ্বিতীয় সিট থেকে মেয়েদের উঠিয়ে দিয়ে লাবিবাকে জানালার পাশে বসায় আর শারমিনকে পাশে। বাস ছাড়ার আগেই তানভীর জানালা দিয়ে লাবিবাকে ডাক দেয়। লাবিবা ফিরে তাকাতেই হাতে অনেকগুলো চকলেট আর চাটুনি ধরিয়ে দেয়। লাবিবা ওগুলো শারমিনের কাছে রেখেই তানভীরের দিকে তাকিয়ে বলে, স্যার আমি আছি, ওকে? কোনো প্রবলেম হলে বলবে। রাতের জার্নি হাত বাইরে দিয়ে রাখবে না। টু বি কন্টিনিউ।